ঈদ মোবারক। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয় জননী। নিবেদন করছে প্যারাগন, আর আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। আজ আমরা কথা বলবো, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। স্বাগত আপনাকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দু নীলমণি। স্বাগত দুজনকেও। এবং আলোচনাটা শুরু করতে হচ্ছে এবং কেমন করে যেন মিলে গেল, দুজনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একই বিভাগের। আচ্ছা, সেটা একটা ভালো দিক হলো যে দুজনই একই বিভাগের মানুষ এবং একজন শিক্ষক এবং সেই বিভাগ থেকে বেরিয়ে আসা একজন মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অন্যতম একটা জায়গা আছেন। ফাহমিদা খাতুন, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। অর্থনীতির কথাই সবসময় বলেন, নিজের কথা খুব কম বলেন, কিন্তু আমি তো দেখি যে আপনার একটা গানের ক্যাসেটও আছে। আমি জানি না আপনি মনে আছে কিনা, যখন প্রথম ফুটেছে কলি মল্লিকা বনে, সেটাই শিরোনাম। হ্যাঁ, আপনি এখন মনে করান, আমি মনে করে দিলাম, আমার মনে পড়লো। আচ্ছা, তা কেউ নিশ্চয়ই কখনো আর মনে করে না যে ডক্টর ফাহমিদা খাতুন দেশের বড় অর্থনীতিবিদদের একজন, বড় গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, সে কখনো গান করে কি, আজও করে কি না? দেখেন, আমার কাছে তো মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই একটা তো থাকে প্রফেশন, পেশা, তার বাইরেও কিন্তু তাদের অনেক কিছু শখ, গুণাবলী এগুলো থাকে। তো এটা যেমন আমার ক্ষেত্রে গান, অন্যদের ক্ষেত্রে নাচ, আর কারো ক্ষেত্রে অভিনয়, কারো ক্ষেত্রে বাগান করা, ট্রাভেলিং, অনেক কিছু থাকে। তো ওইটাই তো, মানুষ তো সামগ্রিকভাবে, শুধু আপনার পেশা নিয়ে থাকলে তো একটা মেকানিক্যাল, একটা যান্ত্রিক জীবনের মধ্যে আমরা থাকবো। সেই জন্য এই ধরনের শখগুলো কিন্তু একটা শখের বসে। আমি তো আর পেশাগতভাবে শিল্পী না, কিন্তু শখের বসে আর কি। তো সেই জন্য কেউ আবৃত্তি করে, যেমন নীলর্মি খুব ভালো আবৃত্তি করে, সেই রকমই আমাদের পরিচয়ের, পেশাগত পরিচয়ের বাইরেও একটা থাকে। সেটা মানুষ এই যে মানুষের পেশার বাইরে সারাক্ষণ অফিসের কাজ, কি যে কাজ আমি করি, ব্যবসা করি বা যাই করি, সেটার কাজের বাইরে নিজের একটা জগৎ থাকা দরকার। আপনি কিভাবে দেখেন সেটা? একদমই, মানে খুবই সত্যি কথা। কারণ কি, যে দুটো জিনিস, একটা হচ্ছে আমার পরিবার, আরেকটা হচ্ছে আমার কাজের জায়গা, আর তারপরেও কিন্তু নিজের টাইম, নিজের সময়। তো এগুলো তো দায়িত্বের জায়গা এবং ভালোবাসারও জায়গা, কারণ পরিবার তো একেবারে ভালোবাসার জায়গা থেকে আসে। তো দেখা যায় যে আমরা পরিবারের প্রত্যেকেই, বিশেষ করে মেয়েরা তো আরও বেশি, যে প্রত্যেকেই পরিবারের সদস্যদের ভালো দেখভাল করাটা একেবারে উজাড় করে দিয়ে থাকে। তারপরে যারা আরও কাজ করে তাদের তো আরও বেশি, যে সময় দুটো কাজ করে ঘরে বাইরে সমন্বয় করা। আর কাজের ক্ষেত্রেও মেয়েরা যখন কাজ করে, সেটা ছোট বড় যেই কাজই হোক, সেটাও তারা কিন্তু শতভাগ ডেডিকেশন দিয়েই করে। তারপরে দেখা যায় যে সময়টা খুব কম থাকে তাদের জন্য, নিজের, যে বিদেশে পাশ্চাত্যে বলে মি টাইম, অর্থাৎ আমার জন্য কি সময়টা, সেটা কিন্তু হয়ে ওঠে না। কিন্তু আসলে থাকার প্রত্যেকেরই, যে এক কাপ চা নিয়ে বসে আপনি দিনের মধ্যে 10 মিনিট যদি একটু ভাবলাম, রিফ্লেকশন করলাম, কিংবা এরকম, ওইটার ফুরসতটা হয় না অনেকের জন্যই, কিন্তু এটা খুব জরুরি দরকার। নিজে আপনি কি সেভাবে ভাবেন কিনা? কখনো মনে হয় যে একটা কবিতা আবৃত্তি করি? আমি আজকে একটা মানে খুব ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, উপলব্ধি বলি। আবৃত্তি করতাম, আপা যেমন বললেন, মঞ্চে অনেক করেছি ছাত্র জীবনে। আমি যখন থেকে দেখেছি যে আমার বাচ্চার অটিজম আছে, এবং যখন থেকে আমি বুঝতে পেরেছি যে ওর কথায় সমস্যা আছে, তখন থেকে আমার ওর প্রতি মনোযোগ ছিল যে কিভাবে ও কথাটা শিখতে পারে। এবং তখন আমার বোঝাবুঝিটা তখন থেকে এরকম যে কথা বলা অথবা যোগাযোগ স্থাপন করাটাই জরুরি। আমি কত ভালো করে বলছি সেটা অন্য মাত্রা পায়। হ্যাঁ, তো অনেক বছর আসলে আবৃত্তির চর্চা থেকে কেন জানি আমার কাছে মনে হয়েছে যে এটা খুব প্রয়োজনীয় কমিউনিকেশনের মাধ্যম নয়। হ্যাঁ, নিশ্চয়ই, মানে অবশ্যই শিল্পকলার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু হয় না, ব্যক্তিগত অভিজ্ঞতার একটা জার্নি থাকে। তো অনেক বছর ওইভাবে, ইভেন এমনকি নিজের মধ্যেও নিজে কখনো ওইটা সঞ্চারিত হয়েছে, ওই তাগিদ, এটা মনে হয়নি। তবে হ্যাঁ, এখন আমি যখন দেখি যে আমার বাচ্চার সাথে ভার্বাল বা নন ভার্বাল অনেক ধরনের যোগাযোগ আছে, এমনকি ওদের মতো অনেক বাচ্চার সাথেও আমি এভাবে যোগাযোগ করতে পারি, তখন আমার মনে হয়েছে যে তাহলে এখন বোধহয় আমি, এটা নিজে থেকেই হয়েছে, আপনা থেকেই, যে এখন হয়তো বা এখন
নিজে মাঝে মধ্যে একটু করার চেষ্টা করি, একদম নিজের জন্য, এটা ব্যক্তিগত স্ফিয়ার। আমি জানি না আপনি একমত হবেন, আমি নিজে মনে করি যে এটা আপনি বলেন শিল্পকলার ব্যাপার না, বা একজনের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি সকলেরই একটা ছোট বয়স থেকে একটু আবৃত্তির চর্চা করা উচিত, কারণ উচ্চারণটা ঠিক করা উচিত। আমি এখনো মনে করি আমার উচ্চারণটা যথার্থ না, এমনকি অনুষ্ঠান উপস্থাপনা করার ক্ষেত্রে আমি মনে করি যথার্থ না। আমি যদি আমার সেই সময়ে যখন সময় ছিল যদি আবৃত্তির প্র্যাকটিস করতাম বা চেষ্টা করতাম, তাহলে তো এখন থেকে ভালো উচ্চারণ হতো, সেটা তো উপস্থাপনের জন্য আর ভালো হতো। আমি ততটা পারি না হয়তো, কিন্তু এই যে আপনি সুন্দর করে বলেন, যথার্থ বলে তো আসলে তেমন কিছুই নাই। কিন্তু এই যে আপনি বলেন যে একজন মানুষের, একজন শিক্ষক হিসেবে তো ভালো করে উচ্চারণ করা, যথাযথভাবে কথা বলা, সেটা দরকার। আবার মা হিসেবে আপনি এখন অনুভূত হচ্ছে যে মেয়ের সাথে কথা বলতেও গেলেও কিন্তু ভালো করে বলতে হবে, তাই না? সেটা একটা আবৃত্তির অংশ। হ্যাঁ, এটা আপনি ধরেন, আমরা যখন একটা কাজের জায়গায় বলেন, আমরা যখন একটা প্রেজেন্টেশন দেই, তখন কিন্তু আমার প্রক্ষেপণ, কোন জায়গায় আমি জোর দেব, কোন জায়গায় আমি গলার ওঠানামাটা করব, কোন জায়গাটায় আমার ইমোশনটা, প্যাশনের জায়গাটা কিভাবে আসবে, এটা কিন্তু একটা এটা কিন্তু খুব বলতে পারেন যে ওই আবৃত্তি বলেন, গানই বলেন, এই যে চর্চাগুলোর মধ্যে দিয়ে আমরা শিখি, ওটা খুব কাজে দেয়, খুব কাজে দেয়। ফলে আমরা মনে করি সেই জন্যই কৈশোরকালে এটার সঙ্গে থাকা দরকার অনেক মানুষের, থাকলে খুব ভালো হয় সেটা, এবং সেটা পরবর্তী জীবনে, কর্মজীবনেও কাজে লাগবে না। এটা শুধু পারফরমেন্স অর্থে না, আপনার জীবন যাপনের বিভিন্ন পর্যায়ে এই চর্চাটা লাগে। দর্শক আমাকে হয়তো খুব গালি দেবে যদি অর্থনীতিবিদকে নিয়ে বসে আমরা আবৃত্তি এবং গানের কথা বলছি। স্বর্ণনীলম যদি বলেন যে এই যে নিজের যেটা মি টাইম বলুন না, কোয়ালিটি টাইম, সেটা পরিবারের জন্য দেওয়া দরকার। আপনি যতই প্রফেশনে কর্মক্ষেত্রে পেশাজীবীগত জীবনে ব্যস্ত হন না কেন, পরিবারের জন্য দরকার, নিজের জন্য দরকার। সেইটাকে কীভাবে দেখেন আলাদা করে, যে আপনার জন্য সময়, আপনার পরিবারের জন্য সময়, অর্থনীতির ব্যবস্থাপনায় সেটাও কি গুরুত্বপূর্ণ কিনা? এক তো হচ্ছে পড়াশোনা করার, আমার ইউনিভার্সিটিতে একটু দূরে, সারাদিন কাজ করার পরে ফিরে আসলে রাতের আগে পড়াশোনা করার সুযোগ কিন্তু তেমন থাকে না, নিজের জন্য পড়াশোনা করা বা সব কিছু শেষ করে তারপরে পড়াশোনা করাটা ধরা হয়, বা লেখালেখির কাজটা। কিন্তু এর বাইরে পরিবার যদি বলেন, আমার বাবার বাড়ির দিকে এবং আমার শ্বশুর বাড়ির দিকে, দুই পরিবারই একদম জমজমাট পরিবার, একদম জমাট পরিবার। তো দুই পরিবারের সাথে দেখা হবে এটা নির্ধারিত বা অনির্ধারিত, ঢাকা শহরের জ্যাম ঠেলেও এটা একটা বিরাট আকর্ষণের ব্যাপার। হ্যাঁ, তো পরিবার যখন একসঙ্গে হই তখন আমরা ভীষণ ভালো সময় কাটাই সকলে মিলে, সেটা তো একটা ব্যাপার। ঈদের পরিকল্পনা থাকে নিশ্চয়ই? না, হ্যাঁ, ঈদের পরিকল্পনা থাকে, সবাই মিলে একসঙ্গে থাকার, যদিও ড্রাইভার সাহেবরা ছুটিতে থাকেন, তারপরে একভাবে পরিকল্পনা থাকেন। কিন্তু একদম নিজের টাইম বলতে যদি আপনি বলেন, তাহলে রাত 10টার পরে না, আমি ওই যে একদম নিজের মতো করে, বাচ্চা মেয়ে শুয়ে পড়লো, সব কিছু কাজ আমার শেষ, ওই টাইমটা আমি খুব মনে করি যে ওটা আমার মতো, সেটা নিজের টাইম, সেটা নিজের টাইম। আরেকটা খুব, এটা ঠিক নিজেরই কি বলবো, নিজেরই টাইম। আমি যদি কখনো কাজের ফাঁকে 2 ঘন্টাও সময় পাই, আমার বাচ্চা তো স্পেশাল সেন্টারে যায়, ওই সেন্টারে আমি চলে যাই। গিয়ে আমি ওই বাচ্চাদের কাজকর্মগুলো দেখতে থাকি, এবং বাচ্চাগুলোর সাথে, ওরা হয়তো বা কথা বলতে পারে না, কিন্তু ওরা কথা বলে খুব খুশি হয়। ওদের সাথে কেউ কথা বলে, একটা রিয়াকশন আছে, ওটা আমি ভীষণ আনন্দ পাই করে। হ্যাঁ, তো ওটা আমি করি, সেটাও দরকার। হ্যাঁ, সেটা করি। ফাহমিদা খাতুনের ছেলে তো বড় হয়ে গেছে না, সে আপনার জন্য অপেক্ষা করে না, কিন্তু আপনি সেটা কিভাবে এখন ফিল করেন? সে তখন নিজে কাজ শুরু করছে, হ্যাঁ, মা হিসেবে সেটা কিভাবে? মায়ের সেটাই একটা কষ্টের জায়গা বলতে পারবো, যে কারণ মার সাথে সন্তানদের যে এত, মা বাবা দুজনের সাথেই সন্তানের যে বন্ধনটা, এটা তো আসলে কোনো, এটা দিয়ে অন্য কিছু দিয়ে এটা পূরণ করা যায় না। তো সেজন্য কিন্তু বাস্তবতাটা আবার অনেক কঠিন। তো সে এখন না, সে অনেক দিন থেকে, প্রায় সে 14 বছর থেকে বিদেশে থাকে, পৃথিবীর নানান জায়গায় থেকেছে, নিজের মতো করে, চীন থেকে আমেরিকা পর্যন্ত পড়ালেখা। হ্যাঁ, সো সেটাই তো। এখন সে বড় হয়েছে, তারও নিজের জগৎ হয়েছে, কিন্তু তাদেরও দুটো জিনিস থাকে, যে বাচ্চারা যখন বড় হয়, তখন বড় হওয়ার একটা পর্যায়ে তাদের নিজেদেরও একটা জায়গার প্রয়োজন হয়, একটা স্পেস বলি। ইভেন আমাদের সাথে যখন থাকে তখনও কিন্তু তাদের একটা জগৎ গড়ে ওঠে,
টিনেজার যেটা বলে, তখন থেকেই তাদের একটা মন মানসিকতার চিন্তা ভাবনার জায়গা, আবেগটা অন্যরকমভাবে ট্রানজিশন হয়। তখন তার একটা স্পেস লাগে। আবার তো সেই জন্য একটু বুঝে শুনে একটা রিলেশনশিপটা রাখতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আজকালকার বাচ্চারা আমাদের সময়ের বাচ্চাদের চাইতে তাদের চিন্তা ভাবনা, তাদের কার্যক্রম, তাদের সব কিছুই কিন্তু আলাদা। আমি পজিটিভ অর্থে বলছি, খারাপ না। এক একটা যুগের এক একটা, আমাদের সময় যেরকম ছিল সেটাও অন্যরকম ছিল এখন। তো তাদের কিছুটা যেমন বৈশিষ্ট্য হচ্ছে যে খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে সত্যটাকে সত্য আপনি মুখের উপরে বলবে, কিংবা তার এখন কিছু সময় কাটাতে ইচ্ছে করছে, কিংবা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, সে কিন্তু বলবে যে আমার এটা কাজ আছে। কিন্তু আমরা হয়তো কি বলবো, বন্ধুকে কিভাবে বলবো, বাবা মাকে কিভাবে বলবো, এটা না। তো এই যে এটা খুবই ভালো আমি বলবো। অনেকে মনে করেন যে এটা খুব রুড, আসলে ওইটাই তো, মানে রুডনেস আমরা হয়তো এই সমাজে অভ্যস্ত না, কিন্তু অন্যান্য যে অ্যাডভান্স কান্ট্রিগুলোতে তো এরকমই। তো সেটার ধাক্কা আমাদের এখানেও এসে পড়েছে। তো যেটা বলছিলেন যে সে কিভাবে থাকে, তাকে আমরা মিস করি কিনা, অবশ্যই মিস করি। কিন্তু যেটা হচ্ছে যে যতটা সম্ভব আজকালকার দুনিয়ায় প্রযুক্তির কারণে যোগাযোগটা থাকে, একেবারে শারীরিক মানে ঘনিষ্ঠতা সেটা হয় না, তো যতটা সম্ভব। সেটা তো বটে। আমার মা এখান থেকে 300 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে থাকে, কিন্তু এখন প্রযুক্তির কারণে হয়তো ভিডিওতে দেখলে সেও মনে করে আমি হয়তো ছেলেটাকে দেখলাম, আমি হয়তো মনে করলাম যে আমি মাকে দেখলাম, তাই না? যেটা হয়তো যে দেখতে হতো, তাই না? দূরত্বটা আপনাকে কমিয়ে দিচ্ছে। আগে যখন আমরা বিদেশে পড়তে গেছি, চিঠি লিখতাম, লন্ডন থেকে চিঠি লিখতাম, সেটা তো 2 সপ্তাহ লাগতো, হয়তো 10 দিন থেকে 2 সপ্তাহ আসতো আবার, পৌঁছতে আবার সেটা। তো ওইরকম যুগটা তো আমরা পার করেছি। এখন সেদিক থেকে আমরা বলবো যে প্রযুক্তির কারণে অনেকটা ব্লেসড। আপনি তো এখন ছেলেকে মানে বলে আসতে পারলেন যে আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি রেকর্ডিং এর জন্য, একদম। তারপর সে ডাকে, সেটাই, এটা প্রচারিত হওয়ার সাথে সাথে দেখে ফেললো। তো সেরকম নানান ভাবে যোগাযোগটা আছে। কিন্তু তারপরেও আমরা তো মানুষ, আমাদের অনুভূতিটা, আমরা তো হিউম্যান বিইং এর অনুভূতি, আবেগ, স্পর্শ, এগুলো খুবই, মানে এটার তো কোনো বিকল্প নাই, সেটা আমরা মিস করি অবশ্যই। এই পারিবারিক আবহাওয়াটা আমাদের অর্থনীতি, আমাদের পরবর্তী পেশা গড়ে ওঠার জন্য, পরবর্তী পেশা মানে অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়া, তাই না? আপনার সন্তান বা আপনার পরবর্তী প্রজন্ম যে পেশার সঙ্গে যুক্ত হবে, সেটা একটা অর্থনীতির কাজ। সেটার জন্য পরিবারের এই বন্ধনটা কতটুকু জরুরি বা তৈরি করার ক্ষেত্রে? একদম আমার অভিজ্ঞতায় বলে যে ভীষণভাবে কাজে দেয় আর কি। মানে পরিবার চেষ্টা করে সবার ক্ষেত্রেই যে পরিবার সফল হতে পারে, পরিবার যেভাবে চায় সেভাবে না, কিন্তু পরিবারের একটা বিরাট ভূমিকা থাকে। আমি যেমন আমার অভিজ্ঞতায় বলি, আপা জানেন যে আমার ভাই নাই, আমরা 3 বোন। আমার কখনো কোনো দিন আমার পরিবার থেকে, আমি কোর পরিবারের কথা বলছি, আমার বাবা মা সহ আমার যে পরিবার, এই যে প্যাট্রিয়ার্কাল যে বিষয়গুলো বা ধরেন মেয়েদেরকে একটু আলাদাভাবে দেখা, আমি এখন পর্যন্ত বলতে পারবো না যে কখনো সেই চর্চাটা ছিল। এবং সবসময়ই বলেছেন যে তোমরা পড়াশোনা শিখে সুস্থভাবে নিজেদের মতো করে যদি তৈরি হতে পারো, তোমাদের একটা ভালো জীবন হবে। এবং আমরা 3 জনেই কিন্তু সেই চেষ্টাটা করেছি। এখন আমি বলি না যে সকল পরিবার সেই চেষ্টাটা করেন না, অনেকেই করেন না, কিন্তু মানে মেয়েদের বিয়ে হয়ে যাবে বা এরকম একটা চিন্তা থাকে যে তারপরে করেন না। কিন্তু পরিবারের খুব বিশেষ করে মেয়েদের জন্য কাজ করা, গেইনফুল এমপ্লয়মেন্ট যেটাকে বলি, কাজ তো মেয়েরা সবসময় করেন, সেইটার ক্ষেত্রে পরিবার এবং তার কনফিডেন্স তৈরি করবার ক্ষেত্রে, দাঁড়ানোর ক্ষেত্রে, এইটা পরিবারের সমর্থন একটা বড় ভূমিকা পালন করে বলে আমি মনে করি। মানে পেশা বেছে নেওয়া বা পেশাগত জীবনে সফল হওয়ার ক্ষেত্রে, পেশাগত জীবনে সফলতার বিষয়টা হচ্ছে কি, আপনার যেহেতু আপনাকে একটা সংসার দেখতে হয়, কারণ আমরা তো সংসারটা, আপা যেমন বললেন, খুব ভালোবাসার জায়গা না? তো বাচ্চাটা যখন হয় তখনও তো সে খুবই ভালোবাসার একটা মানুষ। আমার স্বামী একজন ভালোবাসার মানুষ। আমরা যে সংসারটা করি প্রত্যেকেরই দায়িত্ব আছে। সেই দায়িত্বটা যখন কাজের জায়গায় যায়, আমার এই দায়িত্বটা কে পালন করবে? একটা বাচ্চা যখন ছোট থাকে তাকে তো ফিজিক্যালি সেই দায়িত্বটা পালন করতে হয়, মানে আপনি ভার্চুয়ালি করতে পারবেন না। আমার তো কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট নাই, ফলে পরিবারের সমর্থন এছাড়া মেয়েদের এখনো পর্যন্ত বাস্তবতা হচ্ছে কাজে সফলতা নিয়ে আসা
কঠিন হয়, মানে মনোযোগী হওয়ার বিকল্প তো নাই। আপনি কাজ করতে যাবেন, মনোযোগী হতে হবে। মানে একজন নারীর ক্যারিয়ারিস্টিক হওয়াটা খুব কঠিন, শুধু ক্যারিয়ার দিকে দেখাটা খুব কঠিন। শুধু ক্যারিয়ার দিকে দেখা কি আসলে একজন ধরেন আপনি যদি আপাকে বলেন যে ক্যারিয়ারে সফল হয়েছেন, উনি কি শুধু ক্যারিয়ার দেখেছেন? মানে আসলে তো শুধু ক্যারিয়ার একজন নারী দেখেন এরকম ভাবে, মানে আসলে আমরা ওইভাবে দেখি, আমাদের অভিজ্ঞতাই বলে না আর কি। ক্যারিয়ার সফল নারী ঠিক যেভাবে পরিবারের জন্য সময় দেয়, দিতে পারছেন অনেক চ্যালেঞ্জ সহ, হ্যাঁ, ঠিক তেমনি ভাবে উনি হয়তো বা নিজের জন্য সময় দেবার চেষ্টা করেন আর কি। হ্যাঁ, সব মিলিয়েই উনি সফল লাগে, সেই জন্য সে জননী আসলে। হ্যাঁ, কিন্তু সবাই যে আবার ধরেন ব্যক্তি জীবনে সফল হতে পারছেন এটার জন্য তিনিও দায়ী না, কারণ উনি যদি সমর্থন না পান তাহলে তার পক্ষে ব্যক্তি জীবনে সেই সমর্থন তো সেই জায়গায় পৌঁছানো সম্ভব না। আপনি যেদিন বললেন যে আমি ফাহমিদা খাতুন জানি যে মেডিকেলে ডাক্তারি পড়ালেখার এবং ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু পরে অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে অর্থনীতির ছাত্রী এবং অর্থনীতির গবেষক হয়েছেন। আমি এই বিষয়ে একটা কথা বলি, আপার একটা বিষয়, আপার আমি কিন্তু একই স্কুলের, আমাদের স্কুলের প্রথম স্টার মার্কস পাওয়া ছাত্রী হচ্ছে আপা ফাহমিদা খাতুন। আমরা শুনবো আরেকটু বিরতির পর। দর্শক, প্যারাগন নিবেদিত ঈদের এই বিশেষ অনুষ্ঠান জয় জয় জননী থেকে একটু বিরতি। স্বাগত আরেকবার প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয় জননীতে। আমরা কথা বলছিলাম ফাহমিদা খাতুন এবং শর্মিন্দা নিলম্বী। আপনি আরেকটি পরিচয় দিলেন যে আপনারা একই স্কুলের ছাত্রী, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে স্কুল সেখানকার। আমি তার আগে বিরতির আগে প্রশ্ন করেছিলাম ফাহমিদা খাতুনকে যে আপনি ডাক্তারি পরীক্ষার জন্য পরীক্ষা দিয়েছিলেন, উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু ডাক্তারি ভর্তি হন নাই। হ্যাঁ, এটা একটা কারণ। দেখেন, আমাদের মধ্যবিত্ত পরিবারে বাবা মা সবসময় কি চায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো এবং আমাদের ফ্যামিলিতে কিছু মানে এক্সাম্পল ছিল আগে, আমার কাজিনরা তারা, তো তখন দিলাম পরীক্ষাটা, কিন্তু আমি একটা বেঁচে গেছি এই কারণে যে পড়তে হয় না, সেটা আমি ঢাকায় পাইনি চান্স, ঢাকার বাইরে, যার জন্য মেডিকেলে ভর্তি হতে হলে ঢাকার বাইরে যেতে হতো। হ্যাঁ, তো সেই জন্য তো তখন একটু বাবা মা বললো ঠিক আছে, কিভাবে চিন্তা করলো, তো ওই জন্য আমি একটা এসকেপ পেয়ে গেলাম, কারণ আমার ইচ্ছা ছিল না। হ্যাঁ, যে আমার একটা ইচ্ছা ছিল যে সেটা হচ্ছে যে শিক্ষকতা, যেহেতু আমি যে ক্যাম্পাস সেটা একটা যেমন সে হয়েছে সেরকম একটা ইচ্ছা ছিল। তারপরে তো বিভিন্ন অন্য কারণটা রয়েছে, কিন্তু শিক্ষকতার পাশাপাশি আপনার আমার গবেষণা করার সেটার আগ্রহটাও হলো, কারণ যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম, বিশেষ করে ফাইনাল ইয়ারে, তখন ওই বিভিন্ন গবেষণার জন্য স্যাররা ক্লাসে দিতেন রেফারেন্স, তখন বিআইডিএসে যেতাম মাঝে মাঝে। তো কয়েকজন, তখন আমার মনে পড়ে যে মাহবুব হোসেন, প্রয়াত ডক্টর মাহবুব হোসেন, ওনার তো একটা বিখ্যাত গবেষণা ছিল, ওইটা আমাদের খুব রেফারেন্স ব্যবহার হতো। প্রফেসর রেহমান সোবহানের ফরেন এইডের, তো এই সমস্ত কাজে তখন বিআইডিএসেও যেতাম। তখন আমি চিন্তা করলাম যে শিক্ষক না হলে আমি গবেষক। হ্যাঁ, তো ওইটাই আর কি পরবর্তীতে হলাম গবেষক, বিআইডিএসে সেই জন্য আমরা ডক্টর ফাহমিদা খাতুন নির্বাহী পরিচালক সিবিডি পেলাম আর কি। এখন আপনি যেমনটি বলছিলেন যে ফাহমিদা খাতুনকে আপনি তাহলে স্কুল থেকে চেনেন, তাই না? এবং আপনি শিক্ষক হলেন, উনি শিক্ষক হলেন। আমি বলতে শুধু স্কুল থেকে না, সে তো ইউনিভার্সিটিতে, হ্যাঁ, আমাদের বাসায় খেলতে আসতো সে। আমরা তাহলে একটা খেলার সাথীকে নিয়ে আজকে কথা বলছি, ছোট, এবং সেও কিন্তু অত্যন্ত মেধাবী, আমাদের স্কুলেরই, একই স্কুলের। শিক্ষক হওয়ার আগে অন্য কিছু ভাবতেন কিনা? না, আমি ওই যে আপা যেটা বললেন যে ওই পরিবেশে বড় হয়েছে, তো শিক্ষকতার প্রতি একটা প্রবল আকর্ষণ ছিল। হ্যাঁ, ফলে শিক্ষক হতে চেয়েছি, কিন্তু শিক্ষক যদি না হতাম, আমি আসলে ওই বিআইডিএসেই হয়তো বা মানে কাজ করতে পছন্দ করতাম। আমরা আইডলাইজ করতাম, তো মানে যে সমস্ত মানুষের নাম উনি বললেন, যাদের নাম বললেন, মানে ওনারা তো নমস্য ব্যক্তি। হ্যাঁ, এবং অর্থনীতির ছাত্রী হিসেবে তারাই রোল মডেল তখন সামনে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখন সিপিডির মতো প্রতিষ্ঠানের কথা, যারা সরকারের বাইরে, তাদের কথা আমরা মনোযোগ দিয়ে শুনি। আমরা এখন
IMF বা ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করে এসছেন তাদের কথা মনোযোগ দিয়ে শুনি, কিন্তু আমরা যে সময়কার কথা বলছি সেই সময় অর্থনীতিবিদ হিসেবে BIDS এ যারা কাজ করতেন তাদেরকেই আমরা কিন্তু তাদের কথা শুনতাম। তখন IMF ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করে আসা অর্থনীতিবিদদের কথা আমরা অত বেশি গুরুত্বের সাথে বিবেচনা করতাম, এটা আমার অভিজ্ঞতায় পড়ে না। মানে এটার কিন্তু দুটো অ্যাকচুয়ালি ধরেন এটার স্কুল অফ থট এটা ভিন্ন হতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে অর্থনীতিবিদদের মধ্যে যে গ্রহণযোগ্যতার ব্যাপার ছিল সেখান থেকে কিন্তু এই পার্থক্যটা ছিল, যেটা ধীরে ধীরে আবার আমরা এখন উনাদের মানে এখন ভিন্ন হয়েছে। আরো বেশি অনেক বেশি অর্থনীতিবিদকে খুঁজছি আমরা, বা অনেক বেশি অর্থনীতি তৈরিও হচ্ছে আমাদের দেশে। আমি যেটা মনে করি, ফাহমিদা খান যদি একমত হন, যে অনেক বেশি অর্থনীতিবিদও আমরা পাচ্ছি যে সেটা, এবং মানুষ গুরুত্ব দিচ্ছে। আমি শুধু জানতে চাইবো যে যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত বা যারা সরকার পরিচালনা করেন বা রাজনীতিবিদ যারা, তারা আমাদের অর্থনীতিবিদদেরকে বা অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে? দুঃখজনকভাবে সরাসরি বলতে গেলে খুব একটা যে তারা বিবেচনায় নেন তা না। গুরুত্ব দেন কি দেন না সেটা একটু ইয়ের বিষয়, মানে প্রশ্নবিদ্ধ। এখন গুরুত্ব কিভাবে দেওয়া হয়, কারণ কি যখন আপনার কোনো একজন অর্থনীতিবিদ কোনো একটা নিয়ে বললেন কিছু, কিংবা কোনো একটা কয়েকজন অর্থনীতিবিদ, তো তখন কিন্তু নীতি নির্ধারকদের কাছ থেকে রিয়াকশন থাকে। তো তার মানে কি গুরুত্ব তো দিচ্ছেন, নেগেটিভ ভাবে হোক, সেটা না বলছি, গুরুত্ব কোন ভাবে দিচ্ছেন সেটা না, তবে কথাগুলো বিবেচনায় নিচ্ছেন কিনা সেটাই হচ্ছে বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখি না যে তারা খুব একটা রেকমেন্ডেশন, সুপারিশমালাগুলো কিংবা কোনো গবেষণার ফলাফলটাকে গুরুত্ব সহকারে নিচ্ছেন, কিংবা এটার তাদের কোনো নীতি নির্ধারণে কাজে লাগাচ্ছেন, সেরকম আমরা এখনো দেখছি না। সেই রকম উদারতাটা নাই, বরঞ্চ একটা অনেক সময় দেখা যায় একটা ব্যঙ্গাত্মক ইয়ে থাকে, কমেন্ট থাকে, বা রাজনীতিকরণের একটা মোড়ক দেওয়ার চেষ্টা। হ্যাঁ, মোড়ক দেওয়ার চেষ্টা অনেকভাবেই সেটাকে আপনার ইয়ে করা, প্রতিহত করা কথা দিয়ে আর কি, যে কিংবা এটাকে আন্ডারমাইন করা, এইরকম একটা প্রচেষ্টা থাকে। কিন্তু দেখেন গবেষকরা তো যে অনেক অর্থনীতিবিদরা আছেন, তারা তো অন্য প্রফেশনেও যেতে পারতেন, তারা রাজনীতিতেও যেতে পারতেন, বাই চয়েস। আপনি কোন প্রফেশনে যাবেন সেটা আপনার চয়েস। তো কিছু কিছু হয়তো সীমাবদ্ধতা আছে, সেগুলো বাদ দিয়ে মোটামুটিভাবে বেশিরভাগ প্রফেশনের কথা বলতে গেলে আপনি সরকারি কর্মকর্তা হবেন না, আপনি রাজনীতিবিদ হবেন না, ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন, বা আপনার আইনজীবী হবেন, অর্থনীতিবিদ, সেটা তো আপনার পছন্দের বিষয়। তো তখন এইটাকে যে এই অর্থনীতিবিদরা যেটা তাদের তো একটা প্যাশন থেকে এবং তাদের একটা দায়িত্ববোধ থেকেও বলেন, তো এটা তো অনেকেই অন্য জায়গায়ও যেতে পারতেন। ধরেন ওই যে বললো যে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, আরও অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গায় যাওয়ার মতো অনেকেই আছে। আমি বলবো বেশিরভাগই, এবং তারা কিন্তু অনেক সময় লুফেও নেয়। আমাদের কাছে যে প্রস্তাব আসে নাই তা না, কোনো একটা এসেছে, তো সেটা তো না। তো এখন যে একজন গবেষক এত সময় দিয়ে চিন্তা ভাবনা করে যে করছেন, তো সেটার তো একটা আপনার অথেন্টিসিটি আছে, এবং সেটা একটা ফিলিংস থেকে, দেশপ্রেম থেকেও করেন কিন্তু। তো সেইটাকে আপনার একদম উড়িয়ে দেওয়ার মতো কিছু না। আপনার পৃথিবীর বিভিন্ন দেশে যারা উন্নত হয়েছেন, সব জায়গায় যে আপনার অর্থনীতিবিদদের কথা শোনা হয় তা না, কিন্তু ধরেন আন্ডারমাইন করার কোনো কালচার, সংস্কৃতি সেটা আমি সব জায়গায় সেটাই শুনবো, যে শিক্ষকরাও কিন্তু অনেক কথা বলেন, বা আপনারাও নিশ্চয়ই গবেষণার সঙ্গে যুক্ত থাকেন, নানা রকম কাজ করেন, সেটাও অনেক সময় একটা রাজনৈতিকীকরণের করা হয়, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা ঢাকা যে কেউ বললে ওরা তো এরকমই বলবে, মানে অবস্থানটাই সরকারের বিরুদ্ধে বা অবস্থানটাই মূল নীতির কাজ করেন যায় তাদের বিরুদ্ধে বলে অনেক সময় মনে হয়। সেইটা আমাদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করে বলে মনে হয় আপনার? মানে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষকরা তো এই সমাজেরই অংশ, এবং ঠিক যে ধরেন রাজনৈতিক চর্চার যে ধরনের সংস্কৃতি এখন চলছে তার বাইরে তো শিক্ষকরা যান না। এখন এই রাজনীতির চর্চার বাইরে দাঁড়িয়ে কিছু শিক্ষক যখন দাঁড়ান, তখন ওই যে সারাক্ষণই ওইটা কাজ করে যারা পলিসি মেকিংয়ে থাকেন, যে এনারা তো এরকমই বলবেন। এখন উনি আসলেই কেন বলছেন, এই জায়গাটা যদি একটু গুরুত্বের সাথে
পড়াশোনাটা করা হতো বা বুঝবার চেষ্টা করা হতো, হ্যাঁ। চেষ্টা করা হতো, ওই ঠিক প্রথমেই একদম ফেলে দেয়া বা অবজ্ঞা করার জায়গা থেকে না, তাহলে আমার মনে হয় যে মানে তাহলে একটা সংস্কৃতি দাঁড়াতো যে উভয়ের কথা শুনতো এবং একটা সুস্থ চর্চা হতো। আর শিক্ষকদের গবেষণার কথা যেটা বলছেন, পাবলিক ইউনিভার্সিটিতে আপনার গবেষণা করতে যে অর্থায়নের প্রয়োজন হয়, আমাদের অর্থায়ন কিন্তু একদম নাই। আমরা যারা গবেষণার সাথে যুক্ত, মূলত দেখবেন অনেকেরই নিজস্ব প্রতিষ্ঠান তৈরি করতে হয়েছে, নয়তো উনি টিকতে পারবেন না গবেষক হিসেবে। আর নয়তো অনেকে, যেমন আমি ব্যক্তিগতভাবে অনেক গবেষণার সাথে যুক্ত থাকি, আমার প্রতিষ্ঠান আমার এই জন্য প্রতিষ্ঠান করি নাই, কিন্তু দুটো সম্ভব। কিন্তু এটা হচ্ছে আগ্রহের জায়গা থেকে শিক্ষকরা গবেষণার সাথে যুক্ত থাকেন, যে যার এরিয়ায় স্পেশালাইজেশন করেছেন তার সেখান থেকে করেন। তো দীর্ঘদিনের একটা চর্চা, ধরেন আমি আমার শিক্ষকতা জীবন 29 বছরে, তার আগে আমি 1.5 বছর সিপিডির প্রথম দিককার একেবারে রিক্রুটমেন্ট আমি ছিলাম। তো আমি কিন্তু এই 30 বছরের জার্নিতে আমারও তো একটা লার্নিং আছে না, আমারও একটা দেখাশোনার চোখ তৈরি হয়েছে। যখন একটা কথা বলি বা লিখি, তখন এটা যদি মানে আপনাকে লেবেল করে দেয়া হয়, সেটা খুব দুঃখজনক। সেই কালচারটা আমাদের দাঁড়িয়ে গেছে, সেটা দুঃখ। এবং সেটাও সার্বিকভাবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় বলেন, রাষ্ট্র পরিচালনায় বলেন, একটা নেগেটিভ দিক, কিন্তু সেটা আমাদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা একটা বড় প্রতিবন্ধকতা আমার মনে হয়। আমি আরেকটু শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি, প্যারাগন নিবেদিত এই ঈদের বিশেষ অনুষ্ঠান। স্বাগত আরেকবার প্যারাগন নিবেদিত ঈদের বিশেষ অনুষ্ঠান জয় জয় জননীতে। আমরা কথা বলছিলাম শর্মিন্দা নির্মী এবং ফাহমিদা খাতুন। শর্মিন্দা, আপনি একটা বলছিলাম, একটু আমরা অনেক বেশি কঠিন কথায় চলে গিয়েছিলাম যে গবেষণার গুরুত্ব, তাই না, রাষ্ট্র পরিচালনা গবেষণা। একটু যদি আবার আমরা ফিরি, যে আমরা এই যে জয়া জননী বলছি, মায়েদের দায়িত্বর কথা বলছি সবসময়, না, স্ত্রীর দায়িত্বর কথা বলি, কিন্তু সার্বিকভাবে সমাজের সকলেই যদি সকলের জায়গা থেকে দায়িত্ব পালন না করে, তাহলে তো সমাজ এগুনোর ব্যাপারটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আসলে এগুচ্ছে কিনা, আমরা এত টকশো করি, এত কথা বলি, তার কোনো প্রভাব কোথাও কিছু পড়ে কিনা। আপনি সমাজতত্ত্বেও কিছুটা অনুসরণ করেন অর্থনীতির কাজ করতে গিয়ে, এবং আমি জানি আপনি অনেক বেশি প্রত্যন্ত এলাকায় যান, জেলা শহরগুলোতে আপনি যান, আপনার একটা অন্যরকম বৈশিষ্ট্য আমার চোখে পড়ে সবসময়। আপনি কি ভাবেন আমাদের এই জয়া জননীর যে জয়ের কথা বলছি আমরা, নারীদের ক্ষেত্রে আমরা কতটা আমাদের সংবেদনশীলতা বাড়লো? আমরা অনেক সময় ক্ষমতায়নের কথা বলি। আমি একটা নিউজে দেখছিলাম যে ডক্টর ফাহমিদা খাতুনের নির্বাহী পরিচালক হওয়ার ক্ষেত্রে একটা নারীর বড় ক্ষমতায়ন, আমি একটা হেডলাইন পড়ছিলাম একটা পত্রিকার, যখন আপনি হয়েছেন 17 সালে আপনি দায়িত্ব নিয়েছেন সম্ভবত। তা এই যে পরিবর্তনটা হচ্ছে, আমরা ইতিবাচকভাবে দেখতে চাই। আপনি কীভাবে দেখেন? শুধু অর্থনীতি না, একজন সমাজবিদ হিসেবেও তো কাজ হয় অনেক সময়। হ্যাঁ, না, নিশ্চয়ই। মানে মেয়েদের শিক্ষার সাথে সাথে, অর্থনীতিতে যুক্ততার সাথে সাথে, টেকনোলজির সাথে তার সংশ্লিষ্টতার সাথে সাথে এক ধরনের উপলব্ধির জায়গা তো বিস্তৃত হয়, এবং এই বিস্তৃত হওয়ার সাথে সাথে তার মধ্যে নিজের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়, নিজের সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করে, এবং এই প্রশ্ন এবং উত্তরের মধ্য দিয়ে এবং এই তথ্য এবং দক্ষতার সাথে তার একটা কনফিডেন্স তৈরি হয়। ফলে আমরা বিভিন্ন শ্রেণী পেশার যে মেয়েদের আছে, এক ধরনের কনফিডেন্স তো তাদের মধ্যে দেখি। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি বলবো যে মেয়েরা যত কাজের দিকে এগোচ্ছে, এবং ওনাদের এই সামাজিক নর্মস হিসেবে পরিবারের দায়িত্ব গ্রহণ করবার ক্ষেত্রে মেয়েদেরকে যেভাবে দেখা হয় যে তার উপরেই আসলে সার্বিক দায়িত্ব, মাতৃত্ব মহান টাইপের একটা যে বিষয়, সেই জায়গায় সহযোগী পুরুষ বা সহযোগী পরিবার অনেক বেশি সমর্থন দিচ্ছেন, এমনটা মানে দিচ্ছেন, কিন্তু আশানুরূপ না। মানে যতটা মেয়েটা এগিয়েছে ততটা ছেলেটা বা সমাজ এগিয়ে তাকে সমর্থন করছেন, এমনটা এখনো মনে হয় না। মানে ওই গ্যাপটা থেকে গেছে। সেটা ছোট করে যদি বলেন যে আসলে তাহলে আমরা এগোবো কিভাবে? যদি একেবারেই মেয়েদের এবং সমাজের অগ্রগতির জন্য আসলে
সমান মানে কাজের দায়িত্ব ভাগাভাগি করতে হবে। কাজের বলতে ঘরের কাজের কথা বলছি, পেশাগত তো ভিন্ন ভিন্ন কাজ হতে পারে। তো কারণ কি দেখেন, মেয়েরা 50% উপরে আমাদের জনসংখ্যার। তো শ্রমবাজারে কতজন আছে, কঠিন কথা না বলে যে কয়জন কাজ করেন, কতজন 50% তো না, 40%, হ্যাঁ কাছাকাছি। কিন্তু তারপরেও কারা কি ধরনের কাজ করছে, ছোটোখাটো অনেকে মানে অনানুষ্ঠানিক কাজ যেগুলো বলি, বেতন কম, চাকরি নিশ্চয়তা নাই, ওই টাইপের, অর্থাৎ যেগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা কম, দক্ষতা কম লাগে সেগুলোতে। আর ঘরে এটার কেন কারণটা, অন্যতম একটা কারণ হচ্ছে যে তার প্রথম কথা যে মেয়েদের শিক্ষাগত সুযোগটা নাই, আর হচ্ছে দক্ষতারও সুযোগটা। আর তারপরে যারা শিক্ষিত হয়, আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে, সেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে খবর আমি মোটামুটি রাখি, যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন যে প্রথম থেকে 10 পর্যন্ত কারা কারা আছে। মেয়েদের আধিক্য কিন্তু খুবই, বিশেষ কয়েকটা ডিপার্টমেন্টে তো খুবই তাদের আধিক্য পড়ে। কিন্তু তারপরে তারা হয়তো ঢুকে, একটা ব্যাংকে ঢুকে, টেলিকমিউনিকেশনসে ঢুকে, শিক্ষকতায় ঢুকে, তারপরে তারা কোথায় যায়? একটা পর্যায়ে আপনি তো দেখেন না যে বেশি বেশি কতজন অর্থনীতিবিদ আছে, অর্থনীতি পেশা আসছে কতজন উপরের দিকে, ব্যাংকার, তারপরে কতজন উপরের দিকে গেছে। তো যোগ্য ছিল না, ছিল, কারণ কি তারা ধরে যায় একটা মাঝপথে। যে এই যে দায়িত্বটা, কারণ কি তাকে একটা মাতৃত্বের দায়িত্ব পালন করতে হয়, পরিবারের যখন যুগ্ম পরিবার থাকে, জয়েন্ট ফ্যামিলি, তখন তার একটা দায়িত্ব থাকে। এই সমস্ত নানান কারণে কিন্তু তাকে ঘরে ফিরে আসতে হয়। এবং খুবই দুঃখের সঙ্গে বলতে শুধু মাতৃত্বের 10 মাস না, কিন্তু না, পরবর্তী 10 বছর যদি তারপরে 10 বছর পরে যখন তার একটু হাতটা পরিষ্কার হয়, একটু ঝামেলাটা কমে, তখন সে যদি আসতে চায়, তার তো শিক্ষাগতটা অবসলিট হয়ে গেছে। তো তার কি ওইটা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে কিনা, এবং এমপ্লয়াররা তাকে নিচ্ছে কিনা, নানান ধরনের। তো সেটা যদি না হয়, তাহলে সে কি করবে? সে হয়তো নিজের কিছু করবে, কিন্তু নিজে করতে গেলে তার টাকা কোথায়? এই সমস্ত নানান ঝামেলার কারণে, মানে নানান প্রতিবন্ধকতা বলবো, এটার জন্য ঘরের সাপোর্ট ছাড়া দরকার। এবং আমি সেই জন্য ফিরতে চাই আবার, আমি মনে করি এই একটা কথা বলি মাঝখানে, ল্যাটারাল এন্ট্রি কোনো আসলে আমরা সুবিধা দেই না, তো মেয়েদের জন্য এটা খুবই জরুরি দরকার। সেই জন্য আমি মনে করি ওই যে আপনি দুজনের স্কুলের কথা বললেন, বা একই ইউনিভার্সিটিতে একই বিভাগে পড়ার কথা বললেন, তখন থেকে গড়ে তোলার কোনো কার্যক্রম কিন্তু কখনো আমরা ভাবি না। যে এই যে আমরা শুরু থেকেই, যখন যারা শিশু, তখন তার ছেলে মেয়ে ভাগ করছে না, সে শিশুকে এক বন্ধু হিসেবেই কিন্তু দেখে। এই যে আমরা যত বড় হচ্ছি, তত কিন্তু আমরা ভাগ করে দিচ্ছি, তত বেশি আমরা আরও বেশি মানে একদম মাইক্রো লেভেলে বলি যে না তুমি আলাদা, তুমি আলাদা। সেইটা ওই শিশুকাল থেকে করা কাজ। যে আপনারা দুজন বললেন বলে আমি তুললাম কথাটা, যে একই সঙ্গে আপনারা একই স্কুলে পড়েছেন, এবং ফাহমিদা খাতুন বললেন যে একই সঙ্গে খেলাধুলাও করেছেন। তখন থেকে আমরা করতে পারি কিনা, একদম ছোটবেলার যদি ফিরে যেতে হয় আর কি। মানে আসলে আমাদের দুজনটা আপনি এক্সাম্পল হিসেবে ধরতে পারবেন না, কারণ আমরা তো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশই আলাদা থাকে। হ্যাঁ, একটা বাউন্ডারির ভিতরে, একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, সেখানে ক্যাম্পাসের ছেলে মেয়েরা সবাই একসঙ্গে নিরাপদে ঘুরছে, ওটা আসলে একটা আলাদা জগৎ। কিন্তু এখন যখন শহর ভিত্তিক, মফস্বল ভিত্তিক বা গ্রামাঞ্চল ভিত্তিক যদি করেন, বা ধরেন আমি মোহাম্মদপুরে থাকি, অনেকগুলো মাঠ আছে, কিন্তু পার্ক আছে, কোনো একটা পার্কে আপনি বলতে পারবেন যে কোনো খেলে বা নিরাপদে সে রাতের বেলা গিয়ে একটু হাঁটতে পারে। আমরা সেটা যাবো, তবে সেই জন্য হয়তো আরো আলোচনাটা চালাতে হবে। আমরা অনেক সময় মনে করি যে আলোচনা করে কি হবে। আজকে অনুষ্ঠানটা শেষ করবো, আমি জানি না এই সময় ঈদের অনুষ্ঠান, আমরা ঈদের আনন্দের মধ্যে আছি, আমি জানি না ফাহমিদা খাতুন আমাদেরকে এক লাইন গানের কথা বলবে কিনা। বলবে না নিশ্চয়ই, একটা আবৃত্তির কথা বলবে না। তবে আমরা আশা করব যে এটা করতে হবে, কারণ আপনি বলছিলেন যে মি টাইম, আমার জন্য সময়, তাই না? শর্মিন্দু নিরমিরও একটা নিজের সময় আছে, না? ফাহমিদা খাতুনের একটা নিজের সময় আছে। উনি একজন আত্মাকে বাঁচিয়ে, খুব সুন্দর করে বললেন। শুধু একজন স্ত্রী না, শুধু একজন মা না, শুধু একজন অর্থনীতিবিদ বা শিক্ষাবিদ বা শিক্ষক না, তাই না? নিজের মানুষ, একজন শর্মিন্দু নিলমী, একজন ফাহমিদা খাতুন বা একজন প্রণব সাহারও একটা নিজের মতন করে সময়, আমরা সেটা চাই। তার আগে অবশ্যই ঈদের আনন্দটা করছি সবাই মিলে, সেজন্য আপনাদের দুজনকে খুবই ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। দর্শক, আপনাদেরও ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই ঈদের আনন্দ সবাই ভালো কাটবে, আপনারাও নিশ্চয়ই
ঈদের আনন্দের মধ্যে আছেন। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ধন্যবাদ দর্শক। আজকের মতো শেষ করছি প্যারাগন নিবেদিত এই জয় জয়া জয়নী অনুষ্ঠান। ভালো থাকবেন।